কুমিল্লা ক্যান্টনমেন্ট। যাদের রক্তে মুক্ত স্বদেশ, শহীদ আতিকের যেখানে আমি যেখানে আসছি এখানে হচ্ছে ওনাদের সমস্ত আতিকদার কবর আছে। শহীদ আতিক উনি ওই যখন কুমিল্লা ক্যান্টনমেন্টে যখন মারা হয়েছিল অনেক অফিসারদেরকে একসঙ্গে, হি ওয়াজ ওয়ান অফ দ্যাম। তো ওনার কবর জিয়ারত করতে আসছি এবং এখানে একটা জাদুঘর আছে, ওইটাতে আমরা এখন ভিজিট করব। আমি একটুখানি দেখাইতেছি এরিয়াটা কীরকম। এই যে এভাবে রাখছে, খুব সুন্দর করছে, ভেরি ওয়েল কেপ্ট, ভেরি ওয়েল কেপ্ট। সমর জাদুঘর। নাম মীরা, উনি আতিকদার মেজ বোন, বড় বোন। হ্যাঁ, ইমিডিয়েট বড় বোন। আপনার কিরকম, মানে আপনি কি অবস্থায় পাইছেন ওনাকে? ওনাকে গর্ত থেকে তুলে মানে বক্সে রাখা ছিল। তখন জেনারেল খুরশেদ মানে ডাক্তার ছিল, উনি আর কি এটা তদারকি করতেছিল। তবে ড্রেস পরা ছিল, ড্রেসে ব্যাগ ছিল, আর হাতের জয়েন্ট দুটো খুলে গেছিল। আচ্ছা, হাতের জয়েন্ট দুটো খুলে গেছিল আর গলার এটা খোলা ছিল। তখন আমি মাথাটা হাতে নিয়ে একদম হাতে এরকম করে নিয়ে মানে হাতে নিয়ে ঘুরছি কথা। এটা ওই সময় এটাই আপনার স্মৃতিতে আছে। আর এর আগে কি? এর আগে তো জানি না, এইটুকুই আমরা দেখেছি। তারপরে দাফন করলো ওগুলি, এরকম করা ছিল, মানে মুখ বন্ধ ছিল, মুখ বন্ধ ছিল, দাঁতগুলিকে সোজা সুন্দর দেখা গেছিল। আর মাথাটা নেওয়ার পরে না, তখন আমি আর মানে এত ইমোশনাল হয়ে গেছিলাম। চেহারাটা ঠিক ছিল কিন্তু উপরের চামড়াগুলি উঠে উঠে গেছিল। আর এই যে এখানে এখানে কি কি যেন আছে? এই প্রথম ব্যাচটা, এইটা ভাইয়ের ব্যাচ। কোনটা? 3 নাম্বারটা। এই ব্যাচটা গায়ত্রী খোলা। এই যে এইটা 3 1 2 3, এই যে এইটা। জি, আচ্ছা আচ্ছা। আর এখানে একটা, আর এখানে একটা আছে, এই প্রথমটা। এগুলা হচ্ছে ইতিহাস। আমাদের কোনোভাবেই কোনো ইতিহাস বদলানোর কোনো রাইট নাই। কত কিছু, পিস্তল দেখলেই তো কেমন লাগে। এত বড় একটা জিনিস কি করে হাতে নিছে, কি করে কাজ করছে বুঝি না, এখনো বুঝতে পারি না। এগুলো হচ্ছে রামদা, কত বড় বড়, মানে আমার হাত এখানে রাখলে বোঝা যায় যে কতখানি বড়। আমার হাত এতটুকু আমার হাত, তাহলে এটা কত কি সাইজ। এটা উঠাইছে কি করে? গায়ে একটা মানুষের কতখানি শক্তি থাকলে এগুলো ওঠানো যায়, চিন্তাই করা যায় না। ঢুকতেই এটা যাদের রক্তে মুক্ত স্বদেশ লেখাটা তোমরা একটু প্লিজ পড়ে নাও, আমি ধরে আসি কিছুক্ষণের জন্য। এই ছবিটার কথা মনে আছে? এটা কিভাবে ধ্বংসোচ্চয় করছে বিস্ফোরণ ঢাকা, এখানে লেখা আছে, মানে মানুষ মেরে রেখে ফালাই দিয়ে চলে গেছে। একটা মানুষ কিংবা একটা কুত্তাও যদি মরে যায় তাও তো আমরা সেটাকে সরানোর ব্যবস্থা করি, কবর দেওয়ার ব্যবস্থা করি। কিন্তু 71 সালে এরা যে কি করছে, মাথা ঠান্ডা রাখাটাই একটা বিরাট একটা ব্যাপার হয়ে যায়। মাথা ঠান্ডা রাখা যায় না, মাথা ঠান্ডা রাখা যায় না।
আসলে মাথা কিন্তু ঠান্ডা রাখা যায় না যে কীভাবে মানুষ এরকম নৃশংসভাবে শেষ করে দেয়, একজন আরেকজনকে। হাত কাঁপে না, বুক কাঁপে না? আমার কাছে খুব অবাক লাগে চিন্তা করলে যে একটা মানুষের পক্ষে কিভাবে সম্ভব। বাট এটা হয়েছে এবং এটা সম্ভব বলেই আমরা আজকে এখানে আসছি। এখন যাচ্ছি আমি কবরস্থানটা দেখতে। আজকে লেফটেন্যান্ট আতিকের ফ্যামিলি এখানে এসছেন। ওনার বড় বোন আছে 2জন, ওনার ছোট বোন আছে 1জন, ওনার ছোট ভাই আছে 2জন, বোনের জামাই আসছে, আমি আসছি, এবং আমরা সবাইকে সেই সম্মানটুকু দিতে এসছি যে তারা আমাদের জন্য আজকে যতখানি জীবন দিয়ে দিছে, এই সবাই, এদের মূল্যায়ন শুধু কবরস্থানেই হবে এটা তো মানা যায় না। এক একজনের যে নাম, এক একজনের কি কষ্ট, এনাদের ফ্যামিলির যে কষ্ট। অনেক আছে আমরা নামও জানি না। লেফটেন্যান্ট আতিক, শহীদ লেফটেন্যান্ট আতিকের ছোট বোনের হাজবেন্ড, বড় বোন। হ্যাঁ, কতজন আছে ওদের না নামও নাই জানো। কার বাচ্চা কত মানুষ। মেজর হাসিব, ওনার ইউনিফর্ম আছে ভিতরে। এই তো দুনিয়া, আজকে আছি কালকে নাই। এই যে এটা হচ্ছে লেফটেন্যান্ট আতিকুর রহমান, শহীদ আতিকুর রহমানের কবর, এবং এটা উনি হচ্ছেন, ওনার নাম হচ্ছে ফরিদ। উনি আতিকের ওনার ছোট ভাই। তোমার লাস্ট কোনো মেমোরিজ আছে ওনার, বলবা আমাদেরকে একটু? ভাইয়ার লাস্ট মেমোরিজ হচ্ছে ভাইয়া যখন 21শে মার্চ, সম্ভবত না 21শে ফেব্রুয়ারি, 3 দিনের ছুটি নিয়ে ঢাকায় গিয়েছিলেন। গিয়ে তখন সাগর দাদা, আমার বড় দুলা ভাই, জিজ্ঞেস করছিলেন জাতিক সবকিছু কি ঠিক আছে দেশে? তখন ভাইয়া বলছে যে না, আর্মির ভিতর কোনো সমস্যা নেই, এভরিথিং ইজ ইন লাইন, কোনো সমস্যা নাই। কিন্তু ভিতরে কিন্তু তখন ষড়যন্ত্র চলছিল। 21শে ফেব্রুয়ারি রাতে যে ভাইয়া ব্যাক করলো, তারপরে আর ফিরে আসে নাই। তারপরে দুর্ঘটনা ওই 30শে মার্চে সবাইকে মেরে ফেললো। তো 21শে ফেব্রুয়ারি যখন উনি 3 দিনের ছুটিতে আসলেন, তো সাগর দাদা তো জার্নালিস্ট, মানে সাখাওয়াত আলী খান, ডক্টর সাখাওয়াত আলী খান। তো উনি তো তখন জার্নালিস্ট, এবং তখন পুরো বাংলাদেশের ইতিহাস কি হচ্ছে, মুভমেন্ট কি হচ্ছে, দেশের রাজনীতি কোন দিকে যাচ্ছে, এগুলো মোটামুটি উনি আপডেটেড ছিলেন। তো ভাইয়াকে বললেন, তুমি কি আর্মিদের অবস্থা কি, তুমি যে আসছো, চলো আমরা কোথাও, মানে এরকমও কথা হচ্ছিল যে আমরা মুভ করবো কোথাও। তো ভাইয়া বললো যে না, আর্মিতে কোনো সমস্যা এরকম আমি দেখি নাই, মনে হয় না আর্মিতে কিছু হবে। কিন্তু এটা ভেরি সিক্রেটলি ভিতরে কিন্তু ষড়যন্ত্র চলছিল। ভাইয়া চলে আসার পর 30 তারিখে এই দুর্ঘটনা, সব অফিসারকে, তখন খালেদ মোশাররফের নেতৃত্বে 4th বেঙ্গল রেজিমেন্টকে বদলি করে দেওয়া হলো কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়াতে। আর ভাইয়াদের বাকি রেস্ট যে আর্মি অফিসার, এখানে 3 জন আর্মি অফিসার আমার পাশে আছেন, আর বাকি কয়েকজন আর্মি অফিসারের লাশ যাদের আত্মীয় স্বজনরা যাদের বাড়িতে নিয়ে গেছেন। আর পিছনে যেই সব যারা আরাম করতেছেন, ঘুমিয়ে আছেন, তারা সবাই সিপাহী, নন কমিশন, তারা সবাইকে মানে খুব ব্রুটালি পাকিস্তানিরা মেরেছে।
আচ্ছা, আর এই তোমরা আপনারা এক্স্যাক্টলি কত তারিখে এটা জানতে পারছেন দাদার আতিক দাদার ইয়েটা? এটা 72, এটা মিরাপারও ভালো বলতে পারবে। এটা ইমাম স্বাধীনতার 72 তে কোন একটা, উনি একজনই তো বেঁচে আসছিলেন না ফুল গ্রুপের থেকে? হ্যাঁ, মেজর জেনারেল ইমামুজ্জামান। ওনার যখন গুলি করলো উনি আগেই পড়ে গেছিলেন। ওনার পরে জালনা, মানে ফরচুনেটলি জালনার একটা শিক খোলা ছিল, যেটা জাতীয় যে মুক্তিযুদ্ধ দলিল দস্তাবেজে 8ম খণ্ডে লেখা আছে। হ্যাঁ, সেটা সম্ভবত 256 পৃষ্ঠায় হবে। তো ওইটা লেখা আছে, ওইখানে কাঁচ খোলা ছিল, সেই কাঁচ দিয়ে লাফ দিয়ে উনি রাতের অন্ধকারে ক্রলিং করতে করতে নদীর মধ্যে, গোমতী নদীর দিকে চলে গেলেন। তখন সারা শরীরে রক্ত ঝরছিল। তারপরে নদী পার হয়ে ওই পারে আগরতলাতে গিয়ে। ওনার কি শরীরে গুলি লাগছিল? হ্যাঁ, ওনার কানে গুলি লাগছিল, পিঠে গুলি লাগছিল, 3টা গুলি লাগছিল। তো ওই গুলি নিয়েই উনি ভাগছেন। আর এই যে লেফটেন্যান্ট হারুন এন্ড ওপাশে হচ্ছে আনোয়ারুল ইসলাম। আনোয়ারুল ইসলাম হচ্ছেন আমার বাবার দিক থেকে দুই সম্পর্কে চাচতো ভাই, আমারই চাচতো ভাই। আচ্ছা, তো আমার ভাইয়া লেফটেন্যান্ট আতিক এন্ড লেফটেন্যান্ট আনোয়ার আজিম, দে আর কাজিন। আচ্ছা, আর ইনি হারুন ভাই হচ্ছে ভাইয়ার আতিকের লেফটেন্যান্ট আতিকের ক্লোজেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, ওরা ছিল 6 ইঞ্জিনিয়ার্স কোর্সে। আচ্ছা, আর লেফটেন্যান্ট কর্নেল আজিম ওনার হচ্ছে 30 ফিল্ড রেজিমেন্ট। আচ্ছা আচ্ছা। উনি তো কানাডায় থাকেন আমরা যতদূর জানি। তো আপনি আজকে এখানে আসছেন, আপনার উনি তো বোধহয় আপনার পিঠাপিঠি বড় ভাই। তো একটু আপনাদেরকে বলেন ওনার সম্পর্কে ছোট কিছু একটা আমাদেরকে একটু জানান। উনি 71 সালে পাকিস্তান সামরিক বাহিনীতে 6 ইঞ্জিনিয়ার্সের এখানে ছিলেন। তো উনি 29শে মার্চ রাতের শেষের দিকে পাকিস্তান আর্মিদের সাথে উনি শহীদ হয়েছেন। আপনার কোনো লাস্ট, আপনি তো তখন বাংলাদেশেই ছিলেন, আপনার একেবারে শেষের যে কোনো একটা স্মৃতি? শেষ স্মৃতি ভাইয়াকে আমি দেখেছি 1971 সালের মার্চ মাসের প্রথম দিকে। তিনি কুমিল্লাতে কর্মরত ছিলেন, তখন ঢাকা আসছিলেন প্রথম দিকে, তারপর উনি আবার চলে গেলেন। আচ্ছা, সেই জায়গা যেখানে তাকে ডাম্প করা হয়েছিল, মেরে ফেলে তারপরে এখানে এনে তাকে ফেলানো হয়েছিল। তার মতন বাকি যাদের কবর দেখছেন সবাইকে এখানে এখনো এখানকার লোক, মানে একজন আর্মি অফিসার আছেন, ওনাকে জিজ্ঞেস করার পর উনি বললেন যে এখানে এখনো আছে কিছু কবর আছে, এবং এখানে এখনো কেউ আছে, শহীদ অবস্থায় আছেন। আমরা আবারও মীরা ওনার কাছে চলে এসেছি, ওনার বোন, মেজ বোন। আমরা জানতে চাচ্ছি যে আপনি এই জায়গার কথাই বললেন একটু আগে, যে ওনার বডিটা আপনি এখান থেকেই পেয়েছেন, মানে এই বধ্যভূমিতেই, এখানেই পুরো জিনিসটা এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা তুমি রবে নীরবে বলে লেখে, এবং ওনাদের যারা মারা গেছে তাদের পদবি আছে এবং তাদের নাম আছে, ক্রমিক নম্বর আছে, সব কিছু দিয়ে এখানে একটা কি বলে স্মৃতিসৌধের মতন করেছেন। এবং আপনি আমাকে বলেন ঠিক এই জায়গাটাতেই, আমাকে একটু বলেন এটা কোন সময় আপনি আসছেন, কবে আসছেন, কতদিন পরে? ওই যে এটা 72 সনে কতদিন পরে যখন আমাদেরকে জানানো হলো। হ্যাঁ, জানানো হলো। সেটা কত তারিখ ছিল মনে আছে? না, এটা মনে নাই তারিখটা, তবে বছর খানেক তো হবে না, উনি মারা যাওয়ার 9 মাস পরে। আচ্ছা, 9 মাস পরে ওদের বডি তোলা হলো। তখন তুলে এরকম একটা ওই যে যেখানে দাফন করে কাঠের বাক্সের মধ্যে রাখা হয়েছে, তখন কর্নেল খুরশিদ এটা আর কি, তখন এখানে চিফ মেডিকেল অফিসার, সে আর কি এগুলি করতেছিল। তখন আমাদের খবর দেওয়া হলো, তখন আমরা 2 বোন 1 ভাই। আপনি আর কে? আমি, আপা, দাদা, মানে মালেকা খান আপনাদের সবচেয়ে বড় বোন? হ্যাঁ, বড় বোন মালেকা খান, আনিসুর রহমান, তার এক বন্ধু আনোয়ার
সে ছবি তুলেছিল, সে আমি আর আমার বড় দুলাভাই, আমরা এসেছি তখন। মানে সাখাওয়াত আলী খান? হ্যাঁ, তখন ওই যখন তুলেই করেছে তখন দাফন করলো, কয়েকজন লোক আসছিল, তারা এখানে একটু দোয়া টোয়া পড়লো। তখন ওই জিয়াউর রহমান আসলো একটা ক্যাপ পরে সিভিল ড্রেসে, তারপরে এখানে দাফন, ওরা বাসে নিয়ে দাফন করলো। এখন এইখানে করলো না ওইখানে করলো ওইটা মনে নাই, এখন তো নানান রকম হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে, এখন অনেকটা বদলাই গেছে। হ্যাঁ, এই হলো সেই জায়গা। তাদেরকে এখানে পরে ফালানো হয়েছে, প্রথমে মারা হয়েছে, তারপরে একটা গর্তের মধ্যে ফালানো হয়েছে। হ্যাঁ, গর্তের মধ্যে ফেলা হয়েছে, তারপরে আর্মিরা বোধহয় এখানে এনে আমাদেরকে খবর দেয়, তখন আমরা আসছি। আচ্ছা, ওই গর্তটা ছিল একটা বড়ই গাছের মধ্যে দাঁড়া করাইতো, বড়ই গাছে দাঁড়া করে গুলি করতো, আমার ভাইয়ের গুলি করছে এরকম বুকের মধ্যে। এই জায়গাটা রক্ত ছিল, ব্যাসের উপর দিয়ে রক্ত ছিল। আসলে প্রথম রুমটাতে সম্ভবত আমার কাজিন আনোয়ারুল ইসলামকে ওখানে সহ ওনার 3 জনকে বন্দি করছিল। দ্বিতীয় রুমটাতে আমার ভাই লেফটেন্যান্ট হারুন, আরেকজন অফিসার ছিলেন। সম্ভবত এই রুম নম্বর 3-তে ছিল ইমামুজ্জামান এবং তার সাথে আরও 2 জন অফিসার, এবং প্রত্যেকটা রুমে 2 জন 3 জন করে অফিসার ছিল। ওনাদেরকে পরে তারপরে ওনাদেরকে হত্যা করা হয়েছে। এবং ইমাম ভাই এই রুম থেকে পিছনে জানলা খুলে ও টপকে বেরিয়ে এবং উনি গভীর বাজে চলে গেছে। ও আচ্ছা। উনি তো স্বাধীনতার পরে ওই যে ভাবি আমাদের সাথে অনেক আরেকজন ছিল, উনি আর মনে নাই, ক্যাপ্টেন তাহারা বেগম, চিকন মতো একটা মহিলা ছিল না, খালেদ মোশাররফ। উনি কি এখানে মারা গেছেন? না না, এটা মারছে জাহাঙ্গীর গেট আছে না, ঢাকাতে তো আমি জাহাঙ্গীর গেট করে বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর মেজর মোহাম্মদ রেজাউর ওইটাই রহমান। উনি? না, উনি বীরশ্রেষ্ঠ না, ইনি হলেন কর্নেল জাহাঙ্গীর, ওনাকেও মারছে। এই রুমটাতে ছিল এখন অধিনায়ক মেজর খলিল মাহমুদ MPH এর ওনার রুম এটা, বাট এই রুমটা ছিল আতিকদার, ওনার নাম এটা এই ঘরে ছিলেন উনি। এলোপাথারি গুলির সেই চিহ্ন এখনো আছে, এলোপাথারি গুলির চিহ্ন এখনো আছে, এই যে এখানেও আছে, চিন্তাই করা যায় না। কিভাবে গুলি গেলে এরকম ভাবে লোহা ফুটা হয়ে গেলে মানুষের শরীর কেমনে থাকবে? যদি অবস্থা হয় একটা লোহার একটা গুলিতে, তাইলে একটা মানুষের শরীরের কি হবে অবস্থা, চিন্তাই করা যায় না। ক্যান ইউ ইমাজিন যে লাল লাল স্পট গুলা সবগুলি। আর ইমাম ভাই এই রুম থেকে, এখন এটা অধিনায়কের, হ্যাঁ, এই জানালা দিয়ে ওয়ান অফ দ্য শিখ, এখানকার একটা লোহার কোনো একটা কিছু ছিল, তখন কীরকম ছিল জানি না, ইমাম ভাইকে জিজ্ঞেস করলে বলতে পারবে, কিন্তু কোনো একটা খালি ছিল, মানে ঢিলা ছিল, এখান থেকে জানালা দিয়ে সে খুলে এই দিক দিয়ে পালাইছে, এবং হি সার্ভাইভড, হি ইজ দ্য অনলি সার্ভাইভার, আর কেউ বাঁচে নাই। এখন তখন লেফটেন্যান্ট ইমাম, এখন মেজর জেনারেল, তো উনি রিটায়ার্ড। উনি এই 1 নম্বর রুমে ছিলেন, এইটার ভিতরে জানলা ছিল, আমি ওটা দেখাইছি অলরেডি, হ্যাঁ দেখে আসছি। ওইটার পিছন দিয়ে ড্রপ করে জাস্ট ওই পিছনে ওই পাশে যে দরজা দেখা যাচ্ছে, রাস্তা দেখা যাচ্ছে, রাস্তার ওই পাশে যে একটু পাহাড়ের মতো, জাস্ট পাহাড়ের ওই পাশটা হচ্ছে গোমতী নদী। ওই গোমতী নদীতে উনি ওইখানে তখন ওনার রক্ত ঝরতেছে। কোথায় কোথায় গুলি লাগছিল? কানে, পিঠে, আর পিঠে 2 জায়গায়, কাঁধে এবং পিঠে। আর পেটে? পেটের আগে নাই, আর কানের এই দিক দিয়ে গেছে। যদি একটু 19-20 হতো তাহলে তো ওইখানেই শহীদ, ওইখানেই মরে যেত। আল্লাহ যাকে বা রাখেন তাকে তো দুনিয়ার মানুষ নিতে পারেন না। তারপরে উনি একটা ওইখানকার ওই গোমতী নদীর